দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে দেশের প্রধান অন্যতম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সেটা আরো খারাপের দিকে যাবে। বেশ কঠিন হবে স্যার। বলেছিলেন আপনি বের হয়ে এটা ডিসেম্বরের কথা। বলতে পারবো না। বলা হয়েছিল আমরা ওনার সঙ্গে বিষয়ে আলোচনা হয়েছে। এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপির এই প্রতিনিধি দলটি। এর আগে যেমনটা বলছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলটির নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টার পর এই বৈঠক শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ নেতাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে বৈঠকের আলোচনা ও ফলাফলের উপর নির্ভর করে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে বিএনপি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হতে না পারলে রোডম্যাপ চেয়ে কর্মসূচি দিতে পারে দলটি বলেও জানান তিনি। তিন দিনে ঢাকা সফর এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এবং প্যাসিফিক ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ। তাদের পর্যায়ক্রমে জামাতে ইসলামী, এনসিপি সহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। এই বিষয়ে আরও খবর নিয়ে গুলশানের মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, মার্কিন প্রতিনিধি দলের কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে তারা বৈঠক করবেন তেমন খবর আমরা বলছিলাম, তার কোনো সময়সূচি নির্ধারিত হয়েছে কিনা? তানি, আপনি যেমনটা বলছিলেন যে দক্ষিণ এশিয়ার যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন নিকোল চুলিক, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন সকালে। এসে কিন্তু আপনার তার যে মার্কিন অ্যাম্বাসি যেটা রয়েছে সেখানে তিনি সময় দেখেছেন, কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারপর পরেই কিন্তু গুলশান 2-এর যে আপনার ডেপুটি হাইকমিশনের যে বাসভবন, সেই বাসভবনে এসেছেন দুপুর 1:40-এ এবং তিনি কিন্তু আসার 20 মিনিট পর অর্থাৎ দুপুর 2টার দিকে আমরা দেখেছি জামায়াতে ইসলামের বাংলাদেশের যিনি আমির শফিকুর রহমান সহ জেনারেল সেক্রেটারি আপনার মিয়া গুলাম পরোয়ার এবং তাদের আরেকজন নেতা মোবারক হোসেন, এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই ভবনে গিয়েছেন। আমরা জানি যে তাদের সাথে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে বলে আমরা জেনেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। এবং তাদের পরপরই কিন্তু 3:15 আমরা জানি যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল, এই যে মার্কিন প্রতিনিধি দল যেটি এসেছেন তাদের সাথে বৈঠক করবেন। সেই এনসিপি দলে থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র সদস্য সচিব তাসনিম যারা থাকবেন বলে আমরা জেনেছি। তারপর কিন্তু 4:15 বিএনপির একটি প্রতিনিধি দলও এই যে মার্কিন প্রতিনিধি দলটি এসেছে তাদের সাথে বৈঠক করবেন। সেই বৈঠকে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং যিনি আসলে দীর্ঘদিন যাবৎ বিএনপির যে আপনার পররাষ্ট্র সেলটা রয়েছে সেটা সদস্য আপনার শামা ওবায়দ, তিনি থাকবেন। আমরা জেনেছি ইতিমধ্যে আপনার দুপুরের পরপরই কিন্তু আমরা আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তাকে আমরা দেখেছি এই বাসভবনে যেতে এবং এই বাসভবনে যারা ছিলেন তাদের সাথে নিশ্চয়ই তার আলোচনা হয়েছে এবং জামায়াতে ইসলাম যেহেতু প্রবেশ করেছেন, ঘণ্টাখানেক বৈঠকের পর বের হয়ে আসলে আমরা জানতে পারবো তাদের আসলে আলোচনার মূল বিষয়গুলো। কিন্তু আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সূত্রে যে আসলে বাংলাদেশের সাথে তো বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের এক ধরনের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মান কিভাবে উন্নয়ন করা যায় এবং বাংলাদেশের যে কারেন্ট ইস্যুসগুলো রয়েছে কিভাবে আপনার রূপান্তর করা যায় ডেমোক্রেসির, তারপর অর্থনীতি কিভাবে আরও মুক্তি লাভ করা যায়, এই বিষয়গুলোর পাশাপাশি আপনার সবার আলোচনায় আসলে যে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা থাকবে বলে তা নিয়ে আমরা জেনেছি। মোটা থেকে বললে এতটুকুই আছে যে বৈঠক শুরু হয়েছে জামায়াতে ইসলামের সাথে, তারপরে এনসিপি আসবেন, তারপর বিএনপি আসবে বলে আমরা জানি। তানিয়া, নিশ্চয়ই যখন এই বৈঠক শেষ হবে জামাতের সাথে নিশ্চয়ই নেতাকর্মীরা জানাবেন কি আলোচনা তাদের সাথে হলো এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনি বলছিলেন যে পরবর্তীতে তারাও হয়তো বৈঠক করবে, তখন ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ আমাদের সাথে। বাংলাদেশের ভবিষ্যৎ দেশের জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা এবং চ্যালেঞ্জের মোকাবেলা করবে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। এ সময় বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন টমি ব্রুস। এছাড়া সব বিষয়ে যোগাযোগ এবং আলোচনার উপর জোর দেন তিনি। এদিনের ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে মন্তব্য করেছেন টমি ব্রুস। দর্শক, এই মুহূর্তে বিএনপির সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা 2 ঘন্টা ব্যাপী মিটিং হয়। এটা একটা চলমান রাজনৈতিক দলগুলোর সাথে যে চলমান ডায়ালগ, সেটার ধারাবাহিকতায় এই ডায়ালগটা হয়েছে। তো এখানে মিটিং এ
আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিয়েছেন। সেখানে 4 জন অ্যাডভাইজার ছিলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং আদিলুর রহমান খান ছিলেন। আর বিএনপির আপনারা অলরেডি জেনেছেন, বিএনপির নেতৃত্বে ছিলেন তাদের সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর এবং ওনাদের আরো 6 জন, মানে মোট 60 জন ওদের সিনিয়র লিডার ছিলেন। তো এই মিটিং এর বিষয়বস্তু নিয়ে কি বিষয়ে আলাপ হলো সে বিষয়ে আমাদের আইন ও বিচার বিষয়ক অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল কথা বলবেন। ধন্যবাদ। আপনারা অলরেডি শুনেছেন আমাদের আলোচনাটা 2 ঘন্টাব্যাপী হয়েছে। অত্যন্ত খোলামেলা পরিবেশে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে। ওনারা মন খুলে কথা বলেছেন, আমরা কিছু কিছু বিষয়ে উত্তর দিয়েছি, আমরা একটা পরস্পরকে বোঝার চেষ্টা করেছি। ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে। আমরা আবার উদাহরণ দিয়েছি যে অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে। তারপর ওনারা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলি পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে, 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। এবং আমরা বলেছি যে এর যে দ্রুত গতিতে সম্ভব কিনা, ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন। ওনারা বলেছেন যে শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন, আমরা বলেছি যে এর যে দ্রুত গতিতে পেরেছেন। ওনারা বলেছেন যে শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো বিলম্ব করা হচ্ছে না। ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন। আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি। অচিরে এটা হয়ে দেশে গত 15 বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে। অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন। ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানা, ওনারা সবসময় বলেছে। সবচেয়ে বড় কথা, বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। তারা বলেছেন যে 2-3 দিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। একটা ব্যাপার নিয়ে একটু এটা বলেছেন, ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা থাকে আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে জাতি দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন, বিভ্রান্ত না হন। প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করি যে আমরা ইচ্ছা করে দেরি করে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন, এটা আমরা 23 বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না। জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোন আইনটা কতদিনে হয়ে যাবে, কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার
এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। বিচার এবং আমাদের সরকারের কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম, এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। এই হচ্ছে আমাদের বক্তব্য। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা 5টায় আসলে প্লিজ আপনি কোন এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা থেকে একজন কাছে ওনাদেরকে দেখে লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হতে পারে কি প্লিজ এটা উত্তর দেওয়া হয়েছে, এটা উত্তর দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। এটা উত্তর দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। ওনারা এই সমস্ত আশঙ্কার কোন রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা উত্তর শুনলি ওনাদের মতামত আমরা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলেছে। আমি তো বললাম এখানে বলেছি শেখ হাসিনার বিচারে কোন রকম বিলম্ব হচ্ছে। শেখ হাসিনা সরকার যখন জামাতে ইসলামের লিডারদের যে একটা প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং 2.5 বছর, আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম, আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের থেকে যা চাওয়া হয়, যেদিন চাওয়া হয় গাড়ি লাগবে, তারপর ডিভাইস লাগবে, তদন্তকারী বেশি লাগবে, প্রসিকিউশন টিম বেশি লাগবে, যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি। এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু এই সরকার আসার সাথে সাথে গঠিত হয় না। আমাদের বিল্ডিংও ছিল না, নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে। ওনারা অভিযোগ করেছেন, আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছেন। তবে আপনারা একটা জিনিস জানেন, যদি দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করা, তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে, আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে, আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আগে ঘোষণা দেখ, তারপর দেখবো। আপনি প্লিজ
দর্শক, আমরা এতক্ষণ সরাসরি আইন উপদেষ্টার বক্তব্যে ছিলাম। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির মহাসচিব সহ একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। তার পরবর্তী নানা বক্তব্য তিনি গণমাধ্যমের কাছে তুলে ধরছিলেন। ভিন্ন প্রসঙ্গ, প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আজ ঢাকায় পৌঁছবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচ। এছাড়া সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। সেজন্য এ সফরের তারিখ চূড়ান্ত করতেই এই বৈঠক। এছাড়া বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 2010 সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয় 2005 সালে। ভারত কিংবা পাকিস্তান কোন দেশের সাথে বাণিজ্য নিয়ে সংকট নেই। বাংলাদেশে মানুষের স্বার্থ এখানে মুখ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র যে এক পেশে শুল্ক আরোপ করেছে সেটি প্রধান উপদেষ্টা নিজে দেখভাল করছেন। পরিস্থিতি বিবেচনায় অর্থ উপদেষ্টা নিজে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। দেখেন, আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে WTO ফ্রেমওয়ার্কে আমরা এই ধরনের শুল্ক আমাদের উপরে আন্তর্জাতিক আইনে প্রযোজ্য হওয়ার কথা নয়। এবং আমি বলেছি যে আমাদের যে প্রধান সম্পদ, আমাদের প্রধান উপদেষ্টা, ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা কাজে লাগাবো এবং লাগাচ্ছি। শুধু লাগাবো না, আমরা লাগাচ্ছি। কারণ আপনারা জানেন যে উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন, আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং তার যদিও এটা বৈশ্বিকভাবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আশা করি যে আমাদের যে প্ল্যানে আমরা আগাচ্ছি এই কারণেই আমরা ওনাদের সাথে সংশ্লিষ্ট হয়ে সরাসরি বোঝার চেষ্টা করছি যে আকাঙ্ক্ষাটা যেহেতু মৌলিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো, এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। অতএব তারা যেটা মৌলিকভাবে চাচ্ছে সেটা হচ্ছে একটা পরিকল্পনা যার মাধ্যমে এই ঘাটতিটা সহনীয় পর্যায়ে, সম্মানজনক পর্যায়ে নেমে আসে। 6 দফা দাবিতে রাজধানী তেজগাঁওয়ে 7 রাস্তা ও মিরপুরে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার ছাত্ররা। সকাল 10:30টার দিকে 7 রাস্তার এলাকায় সড়ক অবরোধ করলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে আন্দোলন করছেন তারা। তাদের দাবিগুলোর মধ্যে আছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল করা, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন। একই দাবিতে 12টার দিকে মিরপুর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে আশেপাশের এলাকায় তুমুল যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আমরা জানি যে শিক্ষার্থীরা 10টা থেকেই এই আন্দোলন করছেন এবং সড়ক অবরোধ করে রেখেছেন। এখনকার সেখানকার খবর জানানোর পাশাপাশি যান চলাচলে কতটুকু ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ? এখানে অবস্থা কিছু আসলে শুরু করছেন সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা রয়েছেন। শিক্ষার্থীরা তারা কিন্তু 10টা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দেন এবং তার কারণে সৃষ্টি হচ্ছে। আমি যদি শুধু তারা বলেছেন যে তারা যে শুধু এই এলাকা থেকেই বিক্ষোভ করছেন এবং তারা বলছে যে তারা 6 দফা দাবি এর আগে তারা এই সমস্ত দাবি আন্দোলন করছিলেন। আশ্বস্ত করেছেন কিন্তু আশ্বাস পাবে না। কিছুটা শব্দে জটিলতার কারণে আমরা আপনার কথা ঠিক বুঝতে পারছি না। নিশ্চয়ই ফিরবো আমরা, নিশ্চয়ই শিক্ষার্থীদের রাস্তা অবরোধের খবর জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে। কুয়েটের ভিসির পদত্যাগের অনড় দাবি নিয়ে বুধবারেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে ভিসিকে বহাল রাখার দাবি নিয়ে প্রথমবারের মতো কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। দুপুর
বুধবার বেলা 12টার পর ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশে বক্তারা জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলা মামলা এবং একপেশে তদন্তের জন্য বর্তমান ভিসি এবং তার অনুসারীরা দায়ী। এই ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে বেলা 1টার দিকে দুর্বার বাংলার সামনে জড়ো হন শিক্ষক এবং কর্মচারীরা। এই সময় তারাও ক্যাম্পাসে একটি মিছিল বের করে। পরে এক সমাবেশে তারা জানান, সম্প্রতি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা আইন ভেঙেছে। একই রকম বেআইনি কাজ তারা করে যাচ্ছে প্রথম থেকে। এই অবস্থান থেকে তাদের সরে আসার আহ্বান জানিয়ে শিক্ষকরা বলেন, আহ্বান না মানলে শিক্ষকরা ক্লাস বর্জন করবে এবং কর্মচারীরা কাজ করবে না। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে ক্যাম্পাসে দুর্বার বাংলার সামনে জড়ো হতে শুরু করেছে। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, কি অবস্থা এখন সেখানে দেখছেন এবং শিক্ষার্থীদের কর্মসূচির ব্যাপারে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আসলে আপাতত এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই, তবে সারাদিন আমাদের কাছে যেটা পর্যালোচিত হয়েছে তা হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একেবারে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। জানেন যে গত কয়েকদিন ধরে গতকাল থেকে মূলত এক দফার আন্দোলনে গিয়েছে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে বর্তমান ভিসির পদত্যাগ। এই ভিসির পদত্যাগ দাবিতে আজকে সকালবেলায় যখন তারা মিছিল এবং পোস্টারিং করে, তার পরপরই প্রথমবারের মতো ভিসির পক্ষ হয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ব্যানারে একটি নীরব মিছিল বের হয় এবং নীরব মিছিল থেকে দুর্বার বাংলার সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং এ যেটি বলেছে সেটা আপনি ইতিমধ্যে বলেছেন, যে সেটা হচ্ছে যে পদত্যাগ অবিলম্বে উপাচার্যকে করতে হবে, আর কোনো দাবি তাদের নেই। এবং তারা বলেছে যে শিক্ষকরা তাদের সাথে শিক্ষকদের সাথে তাদের আন্দোলন নয়, আর তাদের আন্দোলন মূলত প্রশাসনের সাথে, তাদের আন্দোলন মূলত উপাচার্যের সাথে। সুতরাং শিক্ষকদেরকে তাদের কাতারে এসে সংহতি প্রকাশ করার আহ্বানও তারা জানান এবং একই সাথে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও বেশ কিছু সমালোচনা করে, কারণ তারা উপাচার্যকে এখনো পর্যন্ত বহাল রেখেছে। এই কারণে এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে দুপুর 1টায় পরপরই পরপর দুপুর 1টায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যে মানববন্ধন করছে, সেখানে তারা বলেছে যে গতকালকে যে 6টি হলের তালা ভাঙা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি, কেননা সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভ্যাকেন্ট করা হয়েছিল এবং পরবর্তী তালা বেড়ে দেওয়া হয়েছিল। প্রশাসনকে না জানিয়ে, প্রশাসনকে সহযোগিতা না নিয়ে, সিন্ডিকেটকে কারো মতামত না নিয়ে শিক্ষার্থীরা যে তালা ভেঙেছে, এটা আসলে কুয়েটের আইন পরিপন্থী। এবং তারা এও বলেছে যে শিক্ষার্থীরা শিক্ষক সাথে, বিশেষ করে উপাচার্য এবং অন্যান্য শিক্ষকদের সাথে গত কয়েকদিন যে আচরণ করেছে সেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এমনকি উপাচার্যকে তারা গালাগাল দিচ্ছে, শিক্ষার্থীদের তারা গায়ে হাত তুলেছে, এটা কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। প্রতিটি শিক্ষকই তাদের পিতৃতুল্য, সুতরাং পিতাদেরকে যেমন সম্মান করা উচিত তেমনি শিক্ষকদেরকেও সম্মান করা উচিত। এবং একই সাথে তারা বলেছে যে বর্তমান যিনি উপাচার্য আছেন তার নেতৃত্বেই খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং যে দাবি শিক্ষার্থীরা করছেন সেই দাবি আসলে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, এবং এই দাবি থেকে তাদেরকে ফিরে আসারও আহ্বান জানান। তারা বলেছেন এই দাবি যদি অব্যাহত রাখে শিক্ষার্থীরা, তবে শিক্ষকরা তারা আন্দোলন করবে। আন্দোলনকে কি প্রশ্ন রেখেছিলাম তারা বলেছেন যে প্রয়োজনে তারা। কনক রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই কুয়েটের যে পরিস্থিতি এখন চলছে সেটা খবর জানবার জন্য আবার ফিরে আসবো আপনার কাছে।